উনি তো হার মানবে না, উনি হার মানার মানুষ না তো। বীর পুরুষ ভাই, হিরোর মতো দিন যায় কথা থাকে। হ্যাঁ ভাই, দিন যায় কথা থাকে। 24 ওয়ালের মতো, চীনের ওয়ালের মতো দাঁড়ায় গেছে। জুলাই গণ অভ্যুত্থানে জয় তো হইতেই হবে, কেউ আটকাইতে পারবে না, জয় হবেই। আমিরে জামাত, বাংলাদেশ জামাত ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান এবার একদম বিরোধী দল সুলভ কথা বলছেন। পারফেক্ট, সুপার স্মার্ট। জামাত সুলভ কথা, শিবির সুলভ কথা, কোনো নরম কথা নয়। আমরা এটাই চেয়েছিলাম। জনগণের প্রত্যাশা পূরণ করতে পারছেন আমিরে জামাত। শুনতে অবিশ্বাস্য লাগছে, তাই না? কিন্তু ঠিক এই অসম্ভব কথাটাই এবার বাস্তব করার হুমকি দিয়েছেন কে? দর্শক, এটা কোনো সাধারণ ওয়ার্নিং নয়, সোজা জানিয়ে দিয়েছেন মুছে ফেলা হবে। কিন্তু কেন হঠাৎ এত বড় হুমকি? দৌলতদিয়ায় 52 যাত্রী নিয়ে পদ্মা নদীতে তলিয়ে গেছে যাত্রীবাহী বাস। এই ঘটনায় সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী শেখ রবিউল আলম আটক হয়েছে। এই দৌলতদিয়া বাস দুর্ঘটনার দায়ে হাতে নাতে ধরা পড়েছে এই রবিউল আলম রবি। এই যে বর্তমানে সড়ক ও সেতুমন্ত্রী রবিউল আলম, তিনি কাটা দিয়ে কাটা তোলা, মানে বুঝতে পারতেছেন, কাটা দিয়ে কাটা তোলা, কাটা দিয়ে কাটা তোলা নীতি হচ্ছে আওয়ামী লীগকে দিয়ে আওয়ামী লীগকে খেয়ে ফেলতে হবে। এইটা কেমনে সম্ভব হলো দেখেন। আপনি মরবেন, এটাই স্বাধীনতা। আপনি প্রজা, আপনি ওদের গোলামি খাটবেন। ওদের একজন মারা যাবে, ওদের পরিবারের রাষ্ট্রীয় শোক হবে। আপনি 25 জন না, 25,000 মারা গেলেও রাষ্ট্রীয় শোক ঘোষণা করা হবে না। এটার নামই স্বাধীনতা। এই বাংলাদেশ যেদিন আক্রান্ত হবে সেদিন সবার আগে পাকিস্তানি ভাইয়েরা এসে আপনার পাশে দাঁড়াবে, এটা গ্যারান্টি দিলাম। আমি জীবিত থাকি অথবা মৃত থাকি, একটা কথা বললাম, একের পর এক বিরল কাণ্ড ঘটাচ্ছে বিএনপি সরকার, যাতে জামাত শিবির খুশির বন্যা। তারেক রহমান ক্ষমতায় এসে কিছু প্রশংসনীয় কাজ করছেন, যেটা দুঃসাহসী কাজ। এটা করা অত্যন্ত কঠিন ছিল। ইউনুসকে এই কাজ স্টার্ট করতে ব্যাক পেতে হয়েছে। যেই সংবিধান অনুযায়ী আপনারা হাসিনার 5 আটা কুত্তা ছুপুরে এখনো রাষ্ট্রপতির আসনে অধিষ্ঠিত রাইখা এখনো মাননীয় করতেছেন, সেই সংবিধান অনুযায়ী তো মুজিবের ছবি আপনার প্রধানমন্ত্রীর কার্যালয় সহ প্রত্যেকটা সরকারি প্রতিষ্ঠানে ঝোলানো থাকা উচিত। তাহলে কিছু মানতেছেন না, এরকম ভণ্ডামি কেন করতেছেন? নাকি হোগায় তেল বাইরে গেছে? হ্যাঁ, 26শে মার্চ 55তম বছরে। অতএব আল্লাহ চাইলে কি পারেন, অসম্ভবকে সম্ভব করতে পারেন। এক চোখ জুড়ানো দৃশ্য, অসাধারণ দৃশ্য। বাস আস্তে করে ফেরি দিয়ে নেমে পানিতে পড়ে গেল। 40-50 জন যাত্রী নিয়ে, সেখানে আমি ভিডিও করার আগ পর্যন্ত যতটুকু জানতে পারলাম 25 জনের লাশ অলরেডি উদ্ধার করা হয়েছে। আরও কতজন মারা যাবে ঠিক নেই। আপনার এই মরার স্বাধীনতা তৈরি হয়েছে 1971 সালের যুদ্ধ মধ্য দিয়ে। আপনি মরবেন, এটাই স্বাধীনতা। আপনি প্রজা, আপনি ওদের গোলামি খাটবেন। ওদের একজন মারা যাবে, ওদের পরিবারের রাষ্ট্রীয় শোক হবে। আপনি 25 জন না, 25,000 মারা গেলেও রাষ্ট্রীয় শোক ঘোষণা করা হবে না। এটার নামই স্বাধীনতা। এই স্বাধীনতার জন্যে বাংলাদেশের মানুষ 1971 সালে যুদ্ধ করেনি, যুদ্ধ করেও নাই, এটাও বাস্তব কথা। এখন আপনি ওদেরকে বলবেন, ধরেন স্বাধীনতা, এই যে এটা নিয়ে যে বিশাল আকারে সবচেয়ে বেশি করে আওয়ামী লীগকে জিজ্ঞেস করেন, তোর আব্বা বলেছিল তাজউদ্দিন নাকে তেল দিয়ে ঘুমাও, 27 তারিখ হরতাল। 1971 সালে 27 তারিখ হরতাল হওয়ার কথা ছিল। তাজউদ্দিনের মেয়ের লেখা বই, ভাই আপনি আমার বিশ্বাস করার দরকার নাই, আপনারাও আমি বিশ্বাস করব না। সো আমরা 71-এর ওগুলো নিয়েই, যারা ওই সময়ের মানুষ তাদের কথা যা বলেছে তাদেরকে নিয়েই শুনবো। এই শেখ মুজিব সেদিন ইস্ত্রি করে, পাঞ্জাবি ইস্ত্রি করে, সুটকেস গুছায় তারপরে পাকিস্তানিদের সাথে চলে গিয়েছিল। এই মুক্তিযুদ্ধের ইতিহাস নিয়ে শেখ মুজিবকে বানানো হয়েছে জাতির পিতা, আর জিয়াউর রহমানকে বানানো হয়েছে স্বাধীনতার ঘোষক। জিয়াউর রহমান স্বাধীনতার ঘোষক ছিল, এটা সত্যি কথা, কিন্তু এইটারও আবার আওয়ামী লীগ মিথ্যা বানিয়েছে। অতএব এই ইতিহাসের কোনোটাই সত্যি না। সত্যি যে ইতিহাস, সেটা যদি নাকি করতে চাইতো তাহলে 55 বছরে করা সম্ভব ছিল। প্রতি বছর একটা মন্ত্রণালয় করা হয়, বালযুদ্ধ মন্ত্রণালয়। এই বালযুদ্ধ মন্ত্রণালয়টাকে আপনার একজন মন্ত্রী দেয়, প্রতিমন্ত্রী, উপমন্ত্রী, সচিব, উপসচিব, যুগ্ম সচিব, সচিব দিয়া বিশাল একটা অফিস নিয়ে সচিবালয় তারা দখল করে আছে। সেই মুক্তিযোদ্ধা মন্ত্রণালয় 55 বছরে আজ পর্যন্ত আমাদেরকে বলতে পারে নাই কতজন মানুষ মারা গিয়েছিল, কতজন মুক্তিযোদ্ধা, কারা আসল মুক্তিযোদ্ধা, কারা আসল রাজাকার, কিচ্ছু না। এটা একটা ব্যবসা। এই ব্যবসা করে বিএনপি আসলে বিএনপি খায়, আওয়ামী লীগ আসলে সবচাইতে ব্যবসা করে খায়। এই ব্যবসা করার জন্যই এই মুক্তিযোদ্ধাটাকে আমাদের সামনে এইভাবে দাঁড় করায় রাখা হয়েছে। আর পাকিস্তানের সাথে আমাদের সম্পর্কটা সারা জীবন যেন খুব খারাপ থাকে, এই জন্য গাজাখুরি এক গল্প, 2 লাখ আপনার এই মহিলাদেরকে করা হয়েছে, রেপ করা হয়েছে। ওরে বাবা রে বাবা, পাকিস্তানিরা তোমাদেরকে চোদে না, সরি লাগে না তোমাদেরকে। তো ওইখানে আরেক হলো কি 30 লাখ মানুষকে হত্যা করেছে। এই 2 বাল দিয়া মানুষের বিশাল আকারে একটা মধ্যে ফেলে রেখেছে। এটার কারণ কি? এটার কারণ হলো বাংলাদেশ যেন সারা জীবন ইন্ডিয়ার পায়ের তলে থাকে, কোনোদিন পাকিস্তানের সাথে ভালো সম্পর্ক না হয়, ইন্ডিয়ার ওই পাশে যেন না যাইতে পারে কোনোদিন। যাই করবে, আপনার পররাষ্ট্রনীতি, আপনার অর্থনীতি, আপনার সংস্কৃতি যা আছে সব কিছু কন্ট্রোল করবে ইন্ডিয়া। এই জন্যই আমাদেরকে এইভাবে ধরে রাখা হচ্ছে। ভাই 1947 সালে 2 পাকিস্তানের 1000 মাইল দূরে যখন ভাগ করে দিয়ে গেছে না ব্রিটিশরা ওই সময় 2 পাকিস্তানের আলাদা করে দিয়ে গেছে। পৃথিবীতে এমন কোনো দেশ নাই যে 2টা দেশ এরকম ভৌগোলিক মধ্যে না থেকে আলাদা থেকে কোথাও আছে। পৃথিবীতে কোনো দেশ, কোনো জায়গায় আছে আপনি বলেন আলাদা একসাথে? কেউ নাই।
তো বাংলাদেশ আর পাকিস্তান কেমনে থাকবে? টুডে টুমোরো তারা আলাদা হইতই, এটা একদম বাস্তবতা। এর বাইরে আমরা কখনোই যাইতে পারতাম না। এক সময় বাংলাদেশ স্বাধীন হয়ে গিয়েছে 1968 সালে, যখন শেখ মুজিব জায়া রয়ের সাথে আগরতলায় গিয়ে বৈঠক করেছে। পাকিস্তানিরা দয়া করে ওরে মাফ করে দিতে, তো ওই সময় ঝুলাই দেওয়া দরকার ছিল, ওরে মাফ করে দেওয়া, তারপরেও চেয়েছে একসাথে থাকতে। তারপরেও কন্টিনিউয়াসলি এই পাকিস্তানিদের সাথে যুদ্ধ, পাকিস্তানিদের লোকজনকে মারা, পাকিস্তানি মহিলাদেরকে রেপ করা। শেখ মুজিব আরে বেটা ইতিহাস পড়তে হইলে মানে নিয়ে তর্ক করতে হইলে কারোর সাথে তর্ক করবি কোনো বিষয় নিয়ে ন্যূনতম জানবি তো। আমার যদি আমার মেডিকেল টার্ম নিয়ে কথা বলতে পারি, আমি টার্মের কোনো কিছুই জানি না। এখন তুই যদি ইতিহাস নিয়ে কথা বলতে চাস, মিনিমাম তোর আব্বা যে বই লিখে গিয়েছে তোরা দাবি করিস, এটার নাম কি? অসমাপ্ত আত্মজীবনী। তোর বাপের অসমাপ্ত আত্মজীবনীর মধ্যে দেখবি এই আদমজি জুট মিলের যে মাঠ, এই কলোনির মাঠের এখানে একটা পুকুর আছে, সেই পুকুরের মধ্যে শেখ মুজিব বলছে কমপক্ষে 500 পাকিস্তানিদের লাশ এখানে হয়ে আছে, কমপক্ষে 500 এই পানির মধ্যে ভেসে আছে। এইভাবে পাকিস্তানিদের সাথে তিলে 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 বাংলাদেশিদের করা হয়েছে। পাকিস্তানিরা আমাদের কিচ্ছু দেয় নাই, পাকিস্তানিরা আমাদেরকে সব জায়গায় শোষণ করে রেখেছে, পাকিস্তানিদের সাথে পাকিস্তানিরা আমাদেরকে দিয়ে কাজ করে সব নিয়ে গিয়েছে, এখানে কিচ্ছু করে নাই। বেটা পাকিস্তান গিয়েছে আজকে 55 বছর। এই 55 বছরে পাকিস্তান আদমজি জুট মিল দিয়ে গিয়েছে, আদমজি জুট মিল বন্ধ হয়েছে। নিউজ প্রিন্ট কাগজ মিল দিয়ে গিয়েছে, নিউজ প্রিন্ট কাগজ মিল বন্ধ হয়েছে। এই যে বিশ্ববিদ্যালয়গুলো, ঢাকা বিশ্ববিদ্যালয়ের বেশিরভাগ ফ্যাকাল্টিগুলো, ডিপার্টমেন্টগুলো পাকিস্তান করে দিয়ে গিয়েছে, বেশিরভাগ বিভাগ। রাজশাহী বিশ্ববিদ্যালয় পাকিস্তানের করা, রংপুর মেডিকেল এবং রংপুর বিশ্ববিদ্যালয়, সিলেট ওসমানী মেডিকেল পাকিস্তানের করা, ময়মনসিংহ মেডিকেল পাকিস্তানের করা, চিটাং মেডিকেল পাকিস্তানের করা, এই যে কমলাপুরটা পাকিস্তানের করা, এই যে সংসদ ভবনটা পাকিস্তানের করা। স্বাধীনতার অর্জনের মাত্র 2 বছর আগেও যখন খুব তিক্ত সম্পর্ক, তখনও পাকিস্তানিরা এখানে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়টা করে গিয়েছে 1969 সালে। গুগলে সার্চ দিয়ে দেখ এই জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কবে প্রতিষ্ঠিত হয়েছে। সবগুলো বিশ্ববিদ্যালয়তে সার্চ দিয়ে দেখবি যে 23 বছরের বঞ্চনা গাঞ্ছনার ইতিহাস এগুলি শোনায় এই বালের কথা। এই পাকিস্তানিরা এই 23 বছরে এই জিনিসগুলো করে দিয়ে গিয়েছে। যদি না হইতো, বালটাও হইতো না। 1974 সালে খালি এই চারুকলাটা হয়েছে, এর বাইরে আজ পর্যন্ত না হয়েছে কোনো নতুন বিশ্ববিদ্যালয়, না হয়েছে ফ্যাকাল্টি। এইটার নামই বাংলাদেশের স্বাধীনতা। এই বালের গান শোনায় ভাই আপনি বলবেন যে হ্যাঁ ওরা আমাদের শোষণ করার জন্য এখানে, এই জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় এখানে করেছে পাকিস্তানের লোক এসে পড়ার জন্য, তোর লোকেরা শিক্ষিত করার জন্য এগুলো বানিয়েছে, তারা করেছে এগুলো। এই যে পিজি হাসপাতালটা, এই পিজি হাসপাতাল, ঢাকা মেডিকেল হাসপাতাল লেখ, ওইখানে দেখবি যে পাকিস্তানি ডাক্তারদের কি অবদান, কি করে গিয়েছে তারা এই হসপিটাল। এটা তো 500 বেডের ছিল একসময়, পরে 1800 বেড। এগুলো কারা করেছে? এই পিজি হাসপাতালের বঙ্গবন্ধু বিশ্ববিদ্যালয় কারা করেছে? পাকিস্তানিরা করেছে। আজকে তাদের সাথে আমাদের বিশাল খারাপ সম্পর্ক। ভাই কোনো সমস্যা নেই, আমি এগুলো বলার মানে এটা না যে আমরা আবার পাকিস্তানিদের সাথে আলাদা হইতে, বা আলাদা হওয়ার দরকার নাই। আমেরিকার সাথে জাপানের আজকে মধুর সম্পর্ক, দক্ষিণ কোরিয়ার মধুর সম্পর্ক, ভিয়েতনামের মধুর সম্পর্ক। ভাই তাদের সাথে যুদ্ধ হয় নাই। আজকে আফগানিস্তানের সাথে রাশিয়ার সম্পর্ক ভালো, একসময় এরা যুদ্ধ করে স্বাধীন হয়েছে ওদের কাছ থেকে। আমেরিকায় আফগানিস্তানকে সাহায্য করেছে, এটাই কৌশল। যার যখন যাকে দরকার হবে, এই ইরানের সাথে রাশিয়ার সম্পর্ক খারাপ ছিল না, তারা আজকে রাশিয়ার কাছ থেকে সব সুযোগ সুবিধা নিচ্ছে না। আমাদের এই সুযোগ সুবিধা যেন আমরা নিতে না পারি, ভারতকে যাতে আমরা ওভারটেক করে কোথাও যাইতে না পারি, এই জন্য এই ধরনের এই গাঁজাখুরি গল্প সব জিয়ে রাখা হয়েছে, যেন পাকিস্তানিদের সাথে আমরা কোনোভাবে কোনো সুযোগ সুবিধা, কোনো চুক্তি, কোনো কিছু করতে না পারি। ভাই পাকিস্তান আলাদা, আমরা আলাদা। আমি আমার কাজে পাকিস্তানকে কাজে লাগাবো, পাকিস্তান পাকিস্তানের কাজে আমাকে কাজে লাগাবে। এইভাবেই চলতে হবে। একের পর এক বিরল কাণ্ড ঘটাচ্ছে বিএনপি সরকার, যাতে জামাত শিবিরে খুশির বন্যা। এখনো বিএনপি জামাতের পথ এক, বিএনপি জামাতের স্বার্থ এক অভিন্ন। দর্শক, তারেক রহমান ক্ষমতা এসে কিছু প্রশংসনীয় কাজ করছেন, যেটা দুঃসাহসী কাজ। এটা করা অত্যন্ত কঠিন ছিল। ইউনূসকে এই কাজ স্টার্ট করতে ব্যাক পেতে হয়েছে। দেখো নীরবে নিবৃত্তি করছেন, কারো কিছু বলার নেই, সবাই চুপচাপ দেখছে, চারিদিকে কোনো কলাম নেই, কান্নাকাটি নেই। দর্শক, সাবেক শীর্ষ সেনা কর্মকর্তাদের একের পর এক গ্রেপ্তার করছে, এবং বীর মুক্তিযোদ্ধা সেনা কর্মকর্তা, তাদেরকে গ্রেপ্তার করছে বিএনপি সরকার, জেলে নিচ্ছে, এবং তাদের জীবন এখানেই শেষ, এবং তারা জীবনের জেল থেকে বের হতে পারবে না, এবং জেলের মধ্যে তাদের করুণ পরিণতি ভোগ করতে হবে। কারণ এই গ্রেপ্তার, এটা একটা পার্সপেক্টিভ হচ্ছে এটা প্রতিশোধ। কারণ সাবেক ডিজিএফআই এর মহাপরিচালক, সাবেক জিওসি, আরো অনেক এরকম ঊর্ধ্বতন সেনা কর্মকর্তারা যারা সেনাবাহিনীর প্রধান হওয়ার যোগ্যতা রাখতেন, এই টাইপের সেনা কর্মকর্তাদের গ্রেপ্তার করছে একের পর এক। আপনি জানেন যে জেনারেল মাসুদকে গ্রেপ্তার করেছে, তার 24 বা 48 ঘন্টার মধ্যেই, 48 ঘন্টার মধ্যেই আমরা দেখতে পাচ্ছি যে ডিজিএফআই সাবেক মহাপরিচালক শেখ মামুন খালেদকে গ্রেপ্তার করা হয়েছে। এই লোকগুলো ভেবেছিলেন যে তাদের জীবনে আর কোনো কাল বয়ে আসবে না, তারা বেঁচে গেছেন, যার ফলে তারা কিন্তু দেশ ছাড়েন নাই। আর যদি তারা মনে করতেন যে না, তাদের কপালে বিপদ আছে, তাহলে তারা দেশ ছাড়তেন। দেখেন, পাপ বাপেরও ছাড়ে না। সেই 2007 সালের কথা, 19 বছর আগের হিসাব। সে 111-এর মাস্টার মাইন্ড, অথবা যারা এই অপকর্মগুলো করেছেন, নির্যাতন করেছেন, কত নির্যাতন। তারেক রহমানের, মানে এই যে গ্রেপ্তার দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে একদিক থেকে প্রতিশোধ।
যে তারেক রহমানের কোমরের হাড় যারা ভেঙে দিয়েছিলেন একে একে তাদেরকে ধরা হচ্ছে। সেই 2007 সালের ঘটনা, 19 বছর আগের ঘটনা। তারা ভেবেছিলেন যে কত বছর হয়ে গেছে, কত জল গড়ালো, তারা জীবনের শেষের দিকে এসেছেন। না, এখন এসে তাদেরকে সেই সময়ের প্রায়শ্চিত্ত দিতে হচ্ছে, গ্রেপ্তার হতে হচ্ছে। এখন এই যে জেনারেল মাসুদ, শেখ মামুন খালেদ, এদেরকে যে গ্রেপ্তার করা হচ্ছে, এটা করছে বিএনপি প্রতিশোধ, এবং এটা বিএনপির দায়িত্ব। আর জামাত খুশি এই কারণে যে এই লোকগুলো, এই মামুন খালেদ এবং আরো নানান গুম খুনের মাস্টার মাইন্ড ছিলেন এই মামুন খালেদ এবং এই সেই মাসুদ, এরা জামাতের উপর যে ভয়ানক নির্যাতন, জামাতকে 2 সিট দেওয়া, জামাতের শীর্ষ নেতাদের ফাঁসি দেওয়া এবং জামাতের লোকজনকে গুম খুন, আরো ভয়ানক নির্যাতন, এগুলোর সবকিছু ডিজাইন কিন্তু এই জেনারেল মাসুদ, এই মামুন খালেদরা করেছেন। ডিজিএফ এর সাবেক মহাপরিচালককে আটক করা ইটস ভেরি টাফ। তাজুল ইসলামরা কোর্টের অর্ডার নিয়ে আটক করেছিলেন, এটা অনেক কঠিন ছিল। তাও কি আটক, এটা সেনাবাহিনীর বিভাগীয় আটক। আর এখন এই সাবেক অফিসারদের, যদিও রানিং অফিসারদের ক্ষেত্রে এটা করা হয়েছিল, সাবেক অফিসারদের একদম পুলিশ যে ধরে আনে, সেনাবাহিনী কিচ্ছু করতে পারে না, চুপচাপ বসে আছে, সবাই সোজা হয়ে গেছে। এই দিকগুলোতে আমরা তারেক রহমান সরকারকে কোঅপারেট করবো এবং অ্যাপ্রিসিয়েট করবো। আপনারা মেটিকুলাস ডিজাইনের নাম শুনেন নাই, যে মেটিকুলাস ডিজাইন করে আওয়ামী লীগকে ফেলে দেওয়া হয়েছে, এটা শুনছেন? মেটিকুলাস ডিজাইনটা কি ছিল আমি খাঁটি বাংলা ভাষায় এক্সপ্লেন করি, আপনি বুঝতে পারবেন। মেটিকুলাস ডিজাইনের হচ্ছে বাংলা নাম হচ্ছে কাটা দিয়ে কাটা তোলা। মানে বুঝতে পারতেছেন, কাটা দিয়ে কাটা তোলা। এটা অনেকেই বলে, যেহেতু শেখ হাসিনা তিনি নিজেই বলছে যে আমাকে ফেলে দেওয়ার পেছনে যুক্তরাষ্ট্র দায়ী, তাহলে এই মেটিকুলাস ডিজাইন যুক্তরাষ্ট্র তৈরি করেছে। তাহলে কাটা দিয়ে কাটা তোলা নীতিটা কি আমি একটু বলি, বুঝতে পারবেন। কাটা দিয়ে কাটা তোলা নীতি হচ্ছে আওয়ামী লীগকে দিয়ে আওয়ামী লীগকে খেয়ে ফেলতে হবে। এইটা কেমনে সম্ভব হলো দেখেন, শেখ হাসিনা সরকার 17 বছর কিন্তু রাজত্ব করছে, তাকে ফেলে দেওয়া কোনো মতেই সম্ভব হয় নাই। জাস্ট এই মেটিকুলাস ডিজাইনটা যখন অ্যাপ্লাই করতেছে, এটা কাজে লেগে গেছে। কেমনে? আওয়ামী লীগের যে শক্তি, মানে 17 বছর ধরে তারা যে শক্তি অর্জন করেছে, আওয়ামী লীগকে বলা যেতে পারে যে বাংলাদেশের সবচেয়ে সুপ্রিম পলিটিক্যাল পার্টি, মানে ক্ষমতার দিক থেকে। এটা আপনি ফেলাইতে পারবেন না। এদের এমন কোনো জায়গা নেই যে জায়গাতে তারা লোক সেট আপ করে নাই। তাহলে ফেলতে হবে কিভাবে? যে কোনো রাজনৈতিক দলকে যদি আপনার ফেলতে হয়, জাস্ট একটা পলিসি অ্যাপ্লাই করতে হবে, আর ওই পলিসির নাম হচ্ছে ওই দলের যারা তৃণমূল, এই শক্তিটাকে নরমালাইজ করে দিতে হবে, মানে দুর্বল করে ফেলতে হবে, ইমোশনে আঘাত করতে হবে। তাহলে দেখবেন যে ওই শক্তি মাঠে নামবে না। আর ওই শক্তি যদি আপনাকে পাল্টা অ্যাটাক করে, আপনি ওই গভর্নমেন্টকে বা ওই দলকে আপনি ফেলতে পারবেন না। তাহলে এই মেটিকুলাস ডিজাইন কেমনে হলো? কোটা। এই কোটার সাথে দেখেন কিভাবে তৃণমূল জড়িত। কোটা আন্দোলন যখন শুরু হলো, এই দেখেন আরেকটা বিষয় বলি, কোটার জন্য বিভিন্ন মানুষ ক্রেডিট নাই। হ্যাঁ, একটা দল বলে এটা আমাদের আমরা করেছি, আর একটা দল বলে আমরা মাস্টার মাইন্ড, আর একটা দল বলে না না আমাদের নেতা মাস্টার মাইন্ড। আরে ভাই, মাস্টার মাইন্ড সবাই, এদেশের জনগণ মাস্টার মাইন্ড। আবার আওয়ামী লীগকেও আপনি বাদ দিয়েন না, তারা মাস্টার মাইন্ডে সহযোগী ছিল। এটা বিশ্বাসটা আমি প্রমাণ করে দিচ্ছি। কোটা আন্দোলন নিয়ে যখন আন্দোলন শুরু হয় না, এই ছাত্রদেরকে দমানোর জন্য যারা মাঠে আসছিল, এরা হচ্ছে পদধারী নেতা, মানে যারা সরকার থেকে সুবিধা নিয়ে মানে ব্যাপক অবস্থা করে ফেলেছে, এরা কিন্তু মাঠে নামছিল। ওই যে অস্ত্র নিয়ে, রামদা চাপাতে নিয়ে। তৃণমূল কিন্তু এইভাবে নামে নাই, তৃণমূল ছিল ইনঅ্যাক্টিভ। এই মেটিকুলাস ডিজাইনের অর্থই হচ্ছে কাটা দিয়ে কাটা তোলা। তৃণমূল কেন নামে নাই জানেন? কারণ ওদের মাথায় কিন্তু একটা বিষয় চিন্তা এসছে কি, সেটা হচ্ছে এই যে কোটা, মানে 55% মুক্তিযোদ্ধার কোটা, আর বাকিটা হচ্ছে আপনার অন্য কোটা। ওরা চিন্তা করতেছে যে কোটা যদি এত থাকে, আমারও তো সন্তান আছে। আওয়ামী লীগের একজন নেতা, একজন কর্মী, সেও কিন্তু চিন্তা করছে, এবং শেখ হাসিনার এই নীতিটাকে তারা পছন্দ করে নাই, ডিসলাইক করছে। আওয়ামী লীগের একজন নেতা মাঠে নামার আগে চিন্তা করছে যে আমারও তো সন্তান আছে, আমি না হয় এখন নেতাগিরি করতেছি, আমার সন্তানটাকে সবচাইতে ভালো শিক্ষা দিলাম, অথচ আমার সন্তানটাও কিন্তু কোটার কাছে হেরে গিয়ে ভালো চাকরি পাবে না। ওই তৃণমূলের একজন আওয়ামী লীগ করা, যিনি কৃষি ক্ষেত্রে কাজ করে, সেও চিন্তা করেছে আমি এত কষ্ট করে আমার সন্তানকে বড় করতেছি, এই কোটার জন্য আমার সন্তান চাকরি পাবে না। এই নীতিকে আমি সমর্থন করি না। একজন রিক্সা চালক, একজন ভ্যান চালক, যারা আওয়ামী লীগ করে, মানে খাঁটি আওয়ামী লীগ, তারাও চিন্তা করছে যে এত কষ্ট করে আমি আমার সন্তানদেরকে পড়াশোনা করাচ্ছি, মেধা আছে, যোগ্যতা আছে, সব আছে, কিন্তু পরীক্ষার ক্ষেত্রে গিয়ে আমার সন্তানকে টপকে দিয়েছে আরেকজন। কিসের কারণে? কোটার কারণে। এই যে ছাত্ররা কোটা বাতিলের যে আন্দোলন করতেছে, আওয়ামী লীগের যারা তৃণমূল, এদের 80% সমর্থন ছিল। আমি এই ফুটেজে ছবি দেখেছি, দেখেন একদম খাঁটি আওয়ামী লীগ, মানে ছাত্রলীগ করতো, তাকে অবশ্যই পিটিয়ে মেরে ফেলা হয়েছে। শেখ হাসিনার অরিজিনাল সৈনিক ছিল, সেও কিন্তু মাঠে নেমে এসেছে। সুতরাং এই মেটিকুলাস ডিজাইনটা এমন ছিল যে সরাসরি আওয়ামী লীগের যারা তৃণমূল, তাদের হৃদয়ে গিয়ে আঘাত করেছে এই ডিজাইনটা। তারা কিন্তু মাঠে নামে নাই। আপনি বিশ্বাস করেন, অন্য যত আন্দোলন হয়েছে পারছেন, এই যে 2014 সালে যে নির্বাচন হইল, ঠেকাইতে পারেন না। 18-তে হয়েছে, ঠেকাইতে পারেন না। 24-এ হয়েছে, ঠেকাইতে পারেন না।
তাহলে এই 24 জুলাই থেকে যেটা হলো এইটা ঠেকানো গেল না কেন? কারণ ওই তৃণমূল, আওয়ামী লীগের যে তৃণমূল, ওরা কাজ করে নাই, অ্যাক্টিভলি ওরা কাজ করে নাই। কারণ ওরা যদি অ্যাক্টিভলি মাঠে নামতো, বিশ্বাস করেন এই আন্দোলন কিন্তু সফল হইতো না। আর এটাকেই বলা হয় মেটিকুলাস ডিজাইন, কাটা দিয়ে কাটা তোলা। সবাই মানে ছাত্রলীগ বলেন, যুবলীগ বলেন, আওয়ামী লীগ বলেন, সবাই নিজের জায়গা থেকে যখন একজন নিজের বাবা হিসাবে চিন্তা করছে না যে আমি একজন বাবা, আমার সন্তানকে আমি পড়াশোনা করাচ্ছি, সর্বোচ্চ শিক্ষিত করতেছি, কিন্তু আমার সন্তান কোটার কাছে হেরে যাবে, এই চিন্তাটা আওয়ামী লীগের মাথার মধ্যে ঢুকিয়ে দেওয়া হয়েছে এই মেটিকুলাস ডিজাইনের মাধ্যমে। তো সুতরাং এই আন্দোলনের ক্ষেত্রে আপনি জামাত বলেন, বিএনপি বলেন, এনসিপি বলেন, এটা কারো একক না, এটা সবার। ইভেন এটাতে সরাসরি অংশগ্রহণ করেছে আওয়ামী লীগের তৃণমূল। এটা রাজনীতিতে অসম্ভব ভারসাম্য স্থাপন করলো জামাত ইসলামী, অনেকটা অসম্ভবকে সম্ভব করেছে। এমনকি নীরবে নিবৃতে তারেক জিয়াও জামাতের মাধ্যমে ম্যানেজড হয়ে গেছে। হ্যাঁ, জামাত বাংলাদেশে এমন কাজ করেছে যেটা গত 55 বছরে সম্ভব হয়নি, এবং জামাত উদ্যোগ না নিলে এটা কখনোই হতো না। দর্শক, সরকারি দল বিরোধী দলের রসায়নের সংজ্ঞা, সরকারি দল বিরোধী দলের সম্পর্কের ধরন, সংজ্ঞা এবং বিরোধী দলের ভূমিকা সুসম্পর্ক রেখে নোংরামি না করেও যে বিরোধিতা করা যায়, এবং পারফেক্ট বিরোধিতা করা যায়, এবং মারাত্মক বিরোধিতা করা যায়, সরকারকে ব্যবচাকা খাওয়ানো যায়, এটা জামাত দেখিয়ে দিয়েছে। দেখেন, বিএনপির সাথে সম্পর্কের কোনো অবনতি জামাত করেনি। জামাতের লোকজন আট বাড়িয়ে, এবার ঈদের নামাজটা দেখেন, বিএনপির এমপিরা যেখানে ঈদের নামাজ আদায় করেছে, ঠিক ওই জায়গায় জামাতের লোকজন তাদের পাশে বসে ঈদের নামাজ আদায় করেছে। জামাতের এমপি ক্যান্ডিডেট যিনি ছিলেন পরাজিত হয়েছে। আবার জামাতের এমপি যেখানে জিতেছেন সেখানে বিএনপির লোকজনকে দাওয়াত দিয়ে এনেছে। মানে একটা সুসম্পর্কের বার্তা পুরো জাতি পেয়েছে। এবং মাঝে মাঝে আমিরে জামাত প্রশংসা করেন, যদি এই প্রশংসার বিরোধিতা আমরা করি, কিন্তু বিএনপির প্রশংসা করেন, তারেক রহমানের প্রশংসা করেন, এবং সরকারের সহযোগিতার কথা বলেন, আসলেই সহযোগিতা করেন, ধন্যবাদ জানান। এবং এই যে সরকারি দল বিরোধী দলের মধ্যে যে ইন্টারেকশন, এর মাধ্যমে তারেক রহমানও প্রভাবিত। যা আপনারা দেখেছেন যে তারেক রহমান জামাতের ইফতার মাহফিলে গিয়েছে। এখন ইফতার মাহফিলটা তো জামাতের, মূল ক্রেডিটটা তো জামাতের। এই ইফতার মাহফিলে যদি বিএনপির হতো তাহলে ক্রেডিটটা বিএনপি পেত। তো জামাত তারেক রহমানকে আনতে পেরেছে। হ্যাঁ, তারেক রহমান এসেছেন, এতে যদি কোনো ক্রেডিট দেন আপনারা দিতে পারেন। তারেক রহমান না এসে উপায় ছিল? তারেক রহমান এসেছেন, এটা পরের কথা। আগে হচ্ছে জামাত দাওয়াত দিয়েছে, জামাত এনেছে, তারপরে প্রধানমন্ত্রী হিসেবে এসেছেন, একটা ধন্যবাদের প্রাপ্য তিনি। তা এইভাবে সরকারি দল বিরোধী দলের সম্পর্ক থাকবে পজিটিভ, এবং গ্রামগঞ্জে সর্বত্র, মসজিদ কমিটিতে, বাজার কমিটিতে, কোথাও সরকারি দল বিরোধী দলের মধ্যে শত্রুতা থাকবে না। আর মূলত খাওয়া খাওয়ি, অর্থের ভাগ, চান্দাবাজিতে ভাগ, এগুলো তো আর জামাতের লোকজন বসে। জামাতের লোকজন যাচ্ছে একটা সুন্দর শান্তিপূর্ণ সামাজিক পরিস্থিতি চায়, একটা পরিবেশ চায় যে সবাই মিলেমিশে থাকবে। বিএনপির লোকজন খাওয়া খাওয়াইতে বাধা দেয়, এটা জামাতের কাজ না। এই খাওয়া খাওয়াই যদি বিএনপি সরকার বন্ধ করতে চায়, এটা বিএনপি নিজেরাই একটা অপারেশন চালাবে। কিন্তু জামাতের কাজ হচ্ছে সুসম্পর্ক, সামাজিক সম্পর্ক, সৌহার্দ্য ধরে রাখা। তো বাংলাদেশের রাজনীতিতে আমি তো দেখছি যে সরকারি দল বিরোধী দলের সম্পর্কের যে সংজ্ঞা, সেটাই জামাত পরিবর্তন করে দিয়েছে। আবার এই কাজ করতে যে বিরোধিতা কিন্তু থামে না। আমি বিরোধিতার অনেক এক্সাম্পল দেখাবো। জামাত ভালো বিরোধিতা করছে, মারাত্মক বিরোধিতা করছে সরকারের, আবার কোঅপারেশন জায়গাও ঠিক আছে। তার মানে নতুন বাংলাদেশে আমরা যেটা চাই, জামাত অনেক কিছুই করছে, বিরোধী দলের থেকেও জামাত অনেক কিছুই আমাদেরকে উপহার দিচ্ছে, যেটা আমরা পাচ্ছি। তারেক রহমানকে একটা বক্তব্য দেখলাম, তিনি বলছেন যে এই বক্তব্য দিতে গেলেই বিরোধী দলের সমালোচনা, মানে বিরোধী দলের দোষ চর্চা, না, এটাও আমরা চাই না, আমাদেরকে পরিবর্তন করতে হবে। তারেক রহমান বলছেন আমাদেরকে প্র্যাকটিক্যাল কথা বলতে হবে, আমাদের কালেকটিভ প্রবলেম নিয়ে কথা বলতে হবে, আমাদের সমস্যা নিয়ে কথা বলতে হবে। এই যে পানির স্তর নিচে নেমে যাচ্ছে, নদীগুলো দূষিত হয়ে যাচ্ছে, এক পর্যায়ে ঢাকার আশেপাশে পানি পাওয়া যাবে না, 15 বছর পর ভয়াবহ অবস্থা হবে, কি করা যায়? আমরা এগুলো নিয়ে কথা বলি। আমরা বিরোধী দলের দোষ চর্চা নিয়ে থাকবো সারাক্ষণ, মাইক হাতে পেলেই, হ্যাঁ, আমার বাপকে কারা মেরেছে, আমার মাকে কারা মেরেছে, অমুক তমুক। শেখ হাসিনা মাইক হাতে পেলেই 71 রাজাকারী হাবি জাবি গল্প নিয়ে আসতো, 75 গল্প নিয়ে আসতো। আরে জিয়াউর রহমানকেও তো হত্যা করা হয়েছে, খালেদা জিয়াকেও তিলে তিলে মারা হয়েছে। তারেক রহমান তো মাইক হাতে পেয়ে ওইসব গল্প বলেন না, পারেন না। তারেক রহমান চাইলে শেখ মুজিবকে নিয়ে যেভাবে গল্প বানিয়েছে হাসিনা, ওরকম গল্প জিয়াউর রহমানকে নিয়ে বানানো যায়। কারণ জিয়াউর রহমানকেও গুলি করে হত্যা করেছে, আরো নৃশংসভাবে গুলি করে হত্যা করেছে, লাশও পাওয়া যায়নি একটা পর্যায়ে, কিন্তু সেটা তো বলেন না। তো দর্শক, তারেক রহমানও যথেষ্ট পজিটিভ হয়েছে এই ক্ষেত্রে, যে তিনি বলছেন না, এই দোষ চর্চা এগুলো না, আমরা সমস্যা নিয়ে কথা বলবো। আর বিরোধী দল হিসেবে ভুল ধরিয়ে দিয়ে এটা জামাতের দায়িত্ব, হ্যাঁ দিচ্ছে। যেমন এই যে ঈদ ব্যবস্থাপনা নিয়ে জামাতের যে ভূমিকা, সোচ্চার ভূমিকা, ইতিহাসের জঘন্যতম ঈদ ব্যবস্থাপনা, এটা বলেছে আমিরে জামাত। এবং মানুষ তার অধিকার পায়নি নিরাপদ যাতায়াতের, এটা জামাত বলেছে।
এবং প্রত্যেকটা পয়েন্টে জামাত হিট করেছে। এই যে বাড়তি ভাড়া নিয়ে, এটা লজ্জাকর। আরো মানে কোনো ছাড় দেয়নি। এবং হতাহতের ঘটনা, সরকারকে দায়ী করা, ব্যর্থতা, ধীরে ধীরে প্রত্যেকটা বিষয় কিন্তু পিক করছে। এখন বলবেন যে রাস্তায় কেন নামছে না? আরে ভাই, রোজার দিনে রাস্তায় কিভাবে নামবে? রোজার দিনে রাস্তায় নামা এটা আসলে ঠিকও না। আর রোজার পরে এই 1 তারিখের পর, বিশেষ করে এপ্রিলের প্রথম সপ্তাহ পার হওয়ার পর আপনারা দেখবেন যে জামাত রাস্তায় নামে কি নামে না, ভালোভাবেই নামবে, জোরালো ভাবেই জামাত রাস্তায় নামতে যাচ্ছে, ছাড় দেবে না। আবার রাস্তায় নেমে যানজট সৃষ্টি এটাও করবে না, শান্তিপূর্ণভাবে বিক্ষোভ মিছিল করবে, সরকারের টনক নড়বে এবং সরকারের সাথে প্রয়োজনে বৈঠক করে দৃষ্টি আকর্ষণ করবে। এর মানে রাজনীতির হিসাব নিকাশ তো জামাত পাল্টে দিয়েছে। এই যে ঈদ ব্যবস্থাপনা নিয়ে যে বিরোধী দল হিসাবে দেখেন, দুইটা জামাত এখন বিরোধী দল হয়ে উঠছে। ঈদ ব্যবস্থাপনা নিয়ে জামাত যদি বিরোধী দল না হতো, তারা কি করতো? তারাও রাস্তায় ট্রাফিক নিয়ন্ত্রণের কাজে স্বেচ্ছাসেবক হিসাবে রাস্তায় নেমে যেত, যে আমরাও হেল্প করি। না, বিরোধী দলের কাজ এটা না। ট্রাফিক নিয়ন্ত্রণ, অব্যবস্থাপনা দূর করার কাজ সরকার, এটা জামাতের না। জামাত কোন জায়গায় ত্রুটি এইটা নিয়ে কথা বলবে, এই জায়গায় সরকারকে সংশোধন করতে সমালোচনা করবে। হ্যাঁ, এটা করছে। যাতায়াত ব্যবস্থার অব্যবস্থাপনায় জামাতের ক্ষোভ, ঈদের আগেও ক্ষোভ জানিয়েছে, ঈদের পরেও আবার ক্ষোভ জানাচ্ছে, দৃষ্টি আকর্ষণ করছে, সরকারকে চাপ দিচ্ছে। এবং মানুষ জামাতের এই ক্ষোভের মাধ্যমে জানছে যে সরকার ব্যবস্থাপনা করতে ব্যর্থ, সরকার টনক নড়ছে, আরো জোরালো হচ্ছে। এমনকি এই যে সড়ক পরিবহন মন্ত্রী, এইসব মন্ত্রীর বিরুদ্ধে তীব্র জনমত গড়ে তোলা উচিত। দেশের সার্বিক যাতায়াত ব্যবস্থাপনা, অব্যবস্থাপনা, সড়ক ও রেলপথ ক্রমবর্ধমান দুর্ঘটনা এবং সাধারণ মানুষের চরম ভোগান্তির জন্য তীব্র উদ্বেগ ও ক্ষোভ প্রকাশ করেছে বাংলাদেশ জামাত ইসলামী। সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ার এক বিবৃতির মাধ্যমে ক্ষোভ প্রকাশ করেন। এই যে দেখেন, এই জামাত সমালোচনা করছে রেলপথ, রেল ক্রসিং বা এগুলো অনেক কিছু আধুনিকায়নের সিদ্ধান্ত অলরেডি বিএনপি সরকার নিয়েছে, তো কাজ হয়তো। গোলাম পরোয়ার বলেন, 22 মার্চ রাত 3টায় কুমিল্লায় এবং এক ভয়াবহ ট্রেন দুর্ঘটনা সংঘর্ষে 12 জন নিহত এবং অন্তত আরো 10 জন আহত হয়েছে। প্রতিনিয়ত মানুষ মৃত্যুর ঝুঁকি নিয়ে যাতায়াত করছে, অথচ সরকারের মধ্যে এ নিয়ে কোনো কার্যকর উদ্যোগ বা জবাবদিহিতা নেই। ব্যবস্থা একটি সভ্য রাষ্ট্রে কখনোই মেনে নেওয়া যায় না। আমি হতাহতের ঘটনায় গভীর শোক ও উদ্বেগ প্রকাশ করছি। তিনি বলেন, দেশের বিভিন্ন স্থানে একের পর এক রেল ও সড়ক দুর্ঘটনায় বহু মানুষের প্রাণহানি প্রমাণ করে দেশের পরিবহন খাতে চরম নৈরাজ্য ও অব্যবস্থাপনায় বিরাজ করছে। এই পরিস্থিতির জন্য তিনি সরাসরি বিএনপি সরকারের অযোগ্য অথর্ব সড়ক পরিবহন ও সেতু রেলপথ ও নৌ পরিবহন মন্ত্রণালয়ের মন্ত্রী শেখ রবিউল আলমকে দায়ী করে বলেন, চরম অবহেলা, অদক্ষতা এবং দায়িত্ব এড়ানোর কারণেই আজ সাধারণ মানুষ নিরাপদে চলাচল ন্যূনতম নিশ্চয়তা থেকে বঞ্চিত। জামাতের সমালোচনা করলে জামাতের মাধ্যমে যে কঠোর কথা বলানো যায়, দেখছেন? এতদিন বলেন যে আমরা যে জামাতকে গালাগালি করেছি, এখন এই মন্ত্রীকে ধলাই দিয়েছে। এবং জামাত অতীতের কার্যক্রম ছিল এরকম যে, ঠিক আছে, এরকম নিহত হয়েছে, আমরা আল্লাহর কাছে দোয়া করি এবং নিহতদের পরিবারের কাছে কিছু টাকা পয়সা নিয়ে যাই। না, এবার কিন্তু সেরকম। এবার সরকারকে দায়ী করছে, সরকারের মন্ত্রীকে অথর্ব বলছে, আবার সরকারের সাথে সম্পর্ক ভালো। তো জামাত রাজনীতি পাল্টে দিয়েছে।